একদম দম আটকে আসে, চোখ মেলে না, চোখ খুলে মনে অনেক বড় হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম কিন্তু জ্বর নামেই না। হামাতঙ্কে দেশ, 24 ঘন্টায় প্রাণ গেল আরও 11 শিশুর, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। টিকা দিলাম, চিন্তা নেই। 28 দিন পরে তারা আবার রুটিনে টিকা নেবে। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। প্রকোপের জন্য অন্তর্বর্তী সরকারকে দুষলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মন্ত্রীর। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য, চেষ্টা করতেছি ঠিক করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ, কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যাচেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। বিচার বিভাগের আলাদা সচিবালয় বাতিলে সংসদে বিল উত্থাপনের মধ্যেই হাইকোর্টের রায় প্রকাশ। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ। দ্বৈত শাসন তুলে দিতে পর্যবেক্ষণ। ইরানের রেল নেটওয়ার্ক ও সেতুতে নির্বিচারে হামলা, রাতেই পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। রক্ষা পাবে না প্রতিবেশী দেশগুলো, হুঁশিয়ারি আইআরজিসি। এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম, ভেঙে দেওয়া হলো বর্তমান পর্ষদ। দায়িত্ব পেয়েই বোর্ডে অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবাল। বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভা শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল। সরাসরি যাচ্ছি সেখানে। এই জিনিসটা একটু মেনটেন করেন, তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে। কারণ আপনারা যদি ধরেন আমাকে পাইলেন বা আরেকজনকে পাইলে একটা প্রশ্ন করে ফেললেন, তাহলে এই ইউনিটিটা আমাদের ব্রেক হবে। যেহেতু আপনারা আমাদের পরিবারের একজন সদস্যই, তো এই জিনিসটা আপনাদেরকেও মেনটেন করতে হবে যে ক্রিকেট বোর্ড রিলেটেড বা কোনো সিদ্ধান্ত যদি আমরা নিয়ে থাকি, এটা তানজিল ভাই এসে এটা আপনাদেরকে টাইম টু টাইম যখন দরকার মনে হবে তখন আপনাদেরকে জানাবেন। এখানে এর চেয়ে বেশি আমি আজকে আর কোনো কিছু বলতে চাই না। আজকে আমাদের খুবই অল্প সময় ছিল, আমরা এসেছি, আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। এগেইন ওটা তানজিল ভাই আপনাদেরকে সুন্দর করে ব্রিফ করবেন। আর প্লাস কালকে আমাদের আরেকটি বোর্ড মিটিং আছে, ওটাতে আমরা যা সিদ্ধান্ত নেওয়া আমরা নিব। আপনাদের একটা সহযোগিতা লাগবে, আমি শিওর এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে লাস্ট 1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান তারা প্রাউডলি বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে নাকি, যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট 1-1.5 বছরে হয়েছে। সো ওই প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথা বলা না, আমরা চেষ্টা করব। আমাদের ভুল হবে, আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে, ওই ভুল থেকে আমরা শিখবো, আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মেইন লক্ষ্য। আমরা এর চেয়ে বেশি আমি এখন আর কোনো কথা বলতে চাই না। আমি তানজিল ভাইকে দিয়ে দিলাম, যেহেতু উনি স্পোকস পারসন, এনিথিং টু ডু উইথ বিসিবি প্লিজ কন্ট্যাক্ট হিম। আর আজকে যা যা সিদ্ধান্ত হয়েছে আজকে উনি আপনাদেরকে ব্রিফ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন সবাইকে শুভরাত্রি। গণমাধ্যম আমাদের ভাইরা যারা আছেন, একজন বোন আছেন, আপনাদের সবাইকে আজকে ফার্স্ট আমাদের এই অ্যাডহক কমিটির প্রথম সভা হলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সভাপতির কাছ থেকে যে কালকে আমাদের দ্বিতীয় সভা হবে। তো
আমার মনে হয় যে আজকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমি যদি আপনাদেরকে একটু বলে শোনাই। তো আজকে প্রথমে আমরা আসলে একটা মানে সৌজন্যের সাক্ষাৎকার, আমরা ইন্ট্রোডাকশন হলো সব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 11 জন মেম্বার একটা অ্যাডহক কমিটি হয়েছে। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য আমাদের কিছু ডিসিশন নিতে হয়েছে। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা ম্যানেজমেন্টে যেটা, সেটা নিয়মিত যেটা আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি, এটাও আপনার রিলেটেড উইথ গোয়িং কনসার্ন, সেটা হচ্ছে যে আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ট্যাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করি। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি। এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিসিয়াল পজিশন। তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। লাস্টলি আমি যদি বলি যে আমরা নিউজিল্যান্ড ট্যুর, সেটার জন্য যে যা যা জিনিসগুলো মানে যা যা আমাদের প্রিপারেশন যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। আমরা হয়তো আরো বিস্তারিত আগামী সভায় আমরা এটা নিয়ে আলাপ করবো। শেষে আমরা এটা একটা সিদ্ধান্ত আজকে তামিম ভাই বলে দিয়েছেন যে রিলাক্টেন্টলি হলেও আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে স্পোক্স পার্সন হিসেবে। সেটা আরেকটা সিদ্ধান্ত ছিল। আর আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের লিগ্যাল কাউন্সিল নিয়ে। এটার ব্যাপারে আমরা ডিটেলসটা আমরা আগামী সভাতে আপনাদেরকে শেয়ার করতে হবে। আগামী সভা কালকে 6টার সময় হবে এখানে বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রশ্ন একটা নিলে 10টা নিতে হবে। সংবাদ সম্মেলনের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার হাম প্রাদুর্ভাবের খবর। হাম আতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন, অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান। জ্বরের তাপে পুড়ছে ছোট্ট শরীর, চোখ ভর্তি অবসাদ, শরীরে লালচে র্যাশ, ব্যথা আর অস্বস্তিতে হারিয়েছে মুখের বুলি। এমন শিশুদের কান্না বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে হাম। এ চিত্র রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের। বিশেষায়িত করার পর হাসপাতালটিতে ভর্তি হয়েছে 713 শিশু, মারা গেছে 4 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল 128 জনের। সারা দেশে হাসপাতালে ভর্তি 1236 জন রোগী। এখনও সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। চোখ একদম বন্ধ ছিল, চোখ খুলে না, চোখ লেগে গেছে। মানে এই সাইড থেকে মানে এটা লাল হয়ে একটু একটু শুরু হয়েছে। এই 3টা জায়গা থেকেই দেখে আমরা হসপিটালে ভর্তি করছি। জ্বর হওয়ার পরই গোড়া জাগছে, ঔষধ খাওয়াইছি কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকদের নির্দেশনাপত্র ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেদের মতো করে শিশুকে খাওয়াচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। স্থানীয় ডাক্তারের রাত্রে দেখাইছি, পরের দিন সকালে দেখি ও মানে ওইটা সেন্সলেসের মতো হয়ে গেছে। জেল দিছিলাম আর অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম, কিন্তু জ্বর নামেই না। চিকিৎসক বলছেন, হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি মানে আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মনির হোসেন, যাচ্ছি তার কাছে। মনির, আপনাকে স্বাগত জানাই। হাম স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মহামারী আকারে ছড়িয়ে পড়তে যাচ্ছিল, তারা বক্তব্য অনুযায়ী খানিকটা এখন নিয়ন্ত্রণে আছে।
কি অবস্থা এই মুহূর্তে হাম পরিস্থিতির? শুরুতে ধন্যবাদ আপনাকে জাফর। যেটি আসলে আমরা প্রতিবেদনও দেখছিলাম, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে হাম এবং সারা দেশেই কিন্তু এই আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদেরকে বলতে চাই আজকের চিত্র আপনি প্রতিবেদনেও যেটি আসলে আমাদের প্রতিবেদক বলছিলেন যে আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আজকে 11 শিশুর মৃত্যু হয়েছে নতুন করে গত 24 ঘন্টায়। সেখানে উদ্বেগের বিষয়, এই 11 জনের মধ্যে 10 জন সন্দেহজনক এবং একজনের হাম শনাক্ত বলছে, তবে সবাই কিন্তু হাম সন্দেহেই মারা গেছে এবং এখানকার ঢাকা উপসর্গ নিয়ে মারা গেছে। এবং আমরা যেটি আসলে দেখছি যে ঢাকা বিভাগে যদি একটু দেখতে চাই, ঢাকা বিভাগের মধ্যেই কিন্তু 8 জন, এই যে 10 জন মারা গেছে তার মধ্যে ঢাকা বিভাগে 8 জন এবং ঢাকায় জেলায় 6 জন। এবং ভর্তির সংখ্যা অর্থাৎ যে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে সেই সংখ্যা 1236। এই সংখ্যায় মোট যেই সংখ্যা দাঁড়িয়েছে এখন 9883 জনে এবং হাসপাতালে ভর্তি হয়েছে 6883 জন। অর্থাৎ আপনি সংখ্যাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সারা দেশের চিত্রটা কেমন। এবং চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে ফার্মেসি নির্ভর চিকিৎসা এবং অভিভাবকদের যেই অসচেতনতা, সামান্য জ্বর কিংবা সর্দি হলেই তারা যে ফার্মেসিতে চলে যাচ্ছেন সেখান থেকে গিয়ে, এবং সবচেয়ে আশঙ্কার কথা জাফর, সেখানে গিয়ে তারা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ তারা নিচ্ছেন এবং শিশুদেরকে সেবন করাচ্ছেন, যার কারণেই কিন্তু এই যে হামের মতো প্রাদুর্ভাব কিংবা সংক্রমণ ব্যাধি, সেই ব্যাধিগুলো কিন্তু ছড়াচ্ছে এবং চিকিৎসকরাও সেই অবহেলাকেই দায়ী করছেন। এবং এর মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ যে 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি চলছে, 5 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটিতে, ময়মনসিংহ এবং বরিশাল সিটিতে দেওয়া হবে। এই পরিস্থিতি তো নিশ্চয়ই হুট করেই হয়ে যায়নি এবছর, এর পেছনে আসলে কি কারণ বলছেন? জাফর, আপনাকে সেটি বলবো, তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ডলাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার 2-1টা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জাফর, প্রতিবেদন দেখছিলাম। জি মনির, প্রতিবেদনটি দেখলাম, সেখানে আসলে অতীতের 5 বছরের যেই স্বাস্থ্য খাতে দুর্বলতা সেটি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন, একটু বিস্তারিত জানাবেন। আমরা শুরুতেই যদি বলতে চাই যে হামের যেই আলোচনা কিংবা হাম নিয়ে যেই আলোচনা, সেটি কিন্তু এখন রাজনৈতিক যে টেবিল সেখানেও বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে শিশুরা যেহেতু বেশি আক্রান্ত হচ্ছে, সেজন্য সব মহলেই কিন্তু আলোচনা হচ্ছে। আমরা আজকে দেখেছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নিয়ে কথা বলেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় যেই গাফিলতি সেটি তুলে ধরেছেন এবং বিগত সরকারের আমলেও দীর্ঘ 16 বছর তিনি বলছিলেন যে এই আলোচনা
কিংবা এই গাফিলতিগুলোর কারণেই বলছিলেন। এবং বিশেষ করে টিকা কার্যক্রমের যে জটিলতা এবং টিকা নিয়ে যেই অপপ্রচার এবং কুসংস্কার সেগুলোকেই তিনি দায়ী করেছেন। এবং পরবর্তীতে আরেকটি যেহেতু আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই স্বাস্থ্য দিবসের একটি আলোচনা সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান স্বাস্থ্য খাতে যে কোনো অনিয়ম করলে কেউই ছাড় পাবে না। এবং তিনি বেশ জোরালো, আমরা দেখেছি তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বলছেন যে তার যে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি দুর্নীতিমুক্ত করবেন এবং নানা উদ্যোগের কথা তিনি বলছেন। সেক্ষেত্রে টিকা সহ কেনাকাটা অসাধু চক্র, এবং তিনি আজকে বলছিলেন যে টিকা কেনা সহ বিভিন্ন অসাধু চক্র কাজ করে এই স্বাস্থ্য খাতে, যার কারণেই মূলত স্বাস্থ্য খাতের যে উন্নতি, স্বাস্থ্য খাত যে এগিয়ে যাওয়া সেটি আসলে সম্ভব হচ্ছে না। বিশেষ করে তিনি বলছিলেন যে কেনাকাটার যে টেন্ডার করা হয় সেই টেন্ডারে নির্দিষ্ট কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হয়, সেই কথা কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন। এবং সেক্ষেত্রে বলছিলেন যে টিকা কেনার ক্ষেত্রেও বিভিন্ন ভ্যারিয়েন্টের টিকা থাকলেও নির্দিষ্ট একটি বা দুইটি যে ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্টই কেনা হয়, এবং যে কারণে বলছেন যে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এসব করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আজকে হঠাৎ করে কেন 9 মাস কিংবা 6 মাসের কম বয়সী বাচ্চাদেরও হাম হচ্ছে, সেটি কোনো ট্রেন কি জানানো হয়েছে কিনা আইডিসিএল কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়? আমরা আজকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেছি, কালকে চিকিৎসকদের কাছেও এই প্রশ্নটি আমরা করেছিলাম যে এই যে 9 মাসের জায়গায় 6 মাস কিংবা তার আগের বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, এটি আসলে নতুন কোনো ধরন কিনা। তারা বলছেন যে এই বিষয়ে আমাদের বাংলাদেশের যে গবেষকরা আছে, আইইডিসিআর সহ যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, তারা গবেষণা করছে, তারা গবেষণা করেই আসলে বলতে পারবেন এবং তারা ধারণা করছেন এটি ধরন হতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টিতে নজর দিচ্ছে এবং তারাও গবেষণা চালিয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ মনির। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনির হোসেন, জানাচ্ছিলেন হাম পরিস্থিতি এবং তার প্রেক্ষিতে সরকারের যে ব্যবস্থাপনা সে বিষয়ে বিস্তারিত। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের, বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহক। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুতের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। 3-24 ঘন্টা তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে ব্যয় হয়ে যাচ্ছে। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ অভিযোগ, পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা তেল দাঁড়ে নিয়ে একটা মানুষের সংসার চলবে? আমাদের যেভাবে ভোগান্তি হইতেছে, ওরা সত্যি কথা বলুক যে ওদের রিজার্ভের তেল না। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল, কিন্তু আসলে এটা যদি বন্ধ করে সরকার, যে তাদের যদি জরিমানা এবং শাস্তিমূলক হয়, তাহলে এই সিরিয়ালটা লাগবে না। গাড়ি তো আর বেড়ে যায় না হঠাৎ করে, তার মানে হচ্ছে আমরা বুঝেই নিব এই তেল নিয়ে কোথাও না কোথাও স্টক হচ্ছে। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আমরা তেল পাচ্ছি না, অনেক কষ্ট করতে হচ্ছে। রাত্রে 2টা থেকে এই জায়গায় বসে আছি তেলের জন্য। সরকার থেকে একটা ব্যবস্থা করে দিলে আমরা যদি সবসময় তেলটা পাইতাম তাহলে উপকার হইতো আমাদের অন্যান্য কাজ আছে আরো। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আপাতত বাড়ছে না দাম। তবে দাম বাড়ানো হবে কিনা আগামী মাসে সমন্বয়ের পর মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে হবে সিদ্ধান্ত। সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন এবং 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুত বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের
পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বর্তমান সরকার। একই সঙ্গে এই সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর। আছে যে ভর্তুকি তো চলছে, আমি যখন বেশি দামে জ্বালানি। সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জনবহুল এলাকা 450। এ সময় তিনি জানান, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানির মতো বৈশ্বিক সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। উদ্যোগ এখনো পুনর্গঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য এখন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এইসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, এ সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলেও জানান তিনি। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফিউল নিতে পারবেন না। যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। জ্বালানি কিনবো আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে, সুতরাং আমি যদি জ্বালানির দাম বাড়িয়েও দেই, আমাকে অভ্যন্তরীণভাবে আমার দেশি মুদ্রার ভর্তুকিটা হবে না হয়তো। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং 3 মে থেকে সারা দেশেই টিকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় ভারত সরকারের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, এই সফর দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নীতি নির্ধারকদের সঙ্গেও বৈঠক করবেন খলিলুর রহমান। উচ্চ পর্যায়ের এসব বৈঠক শেষে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাসের পোর্ট লুইসে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে 2 বেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 14টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি পাশ হয়। 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিত এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে বিশেষ কমিটি। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও পর্যালোচনা করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা রাষ্ট্রের দায়িত্ব। গণতন্ত্র শক্তিশালী করতে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টি এমন এক সময় এলো যখন স্বতন্ত্র সচিবালয় অধ্যাদেশ বিলটি বাতিলে তোলা হয়েছে সংসদে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত বিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 মহান সংসদ উত্থাপন করলাম। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে বিল তোলা হয়েছে সংসদে। সোমবার আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উপস্থাপন করেন। এ নিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার সংসদে আলোচনা হবে। এই বিলটার উপরে
বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট আছে। দীর্ঘদিন ধরে পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার দাবি করে আসছেন বিচার বিভাগের কর্মকর্তারা। অধ্যাদেশ বাতিলের খবরে সচিবালয়ের প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বিচারকরা। এক বিবৃতির মাধ্যমে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে পৃথক সচিবালয় যুগান্তকারী পদক্ষেপ। এমন আলোচনার মধ্যেই অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের উচ্চ আদালত। 185 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ, ছুটি, পদোন্নতি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে পৃথক সচিবালয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কেননা গণতন্ত্র শক্তিশালী করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা জরুরি, আর সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে আলাদা সচিবালয়। যদিও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের 11 ডিসেম্বর উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। এ সংক্রান্ত আদেশ সংসদে বাতিল হলে আটকে যাবে সচিবালয়ের কার্যক্রম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয়েছে। সকালে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। পরে মন্ত্রী বলেন, গুমের বিচারকে সঠিক পথে নেওয়ার জন্যই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মাধ্যমে গুমের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের ভালোভাবে আইনটি পড়ে দেখতে বলেন মন্ত্রী। এ সময় আইনমন্ত্রীকে বাইরের কথায় কান না দিতে বলেন স্পিকার। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম। এই সরকার গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য কতটা কমিটেড সেইটাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে গোটা পার্লামেন্ট এবং দেশবাসীকে অবহিত করলাম। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে আলোচনা হয়, ধন্যবাদ। আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ নানা অভিযোগ করেন রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় স্থির দাঁড়িয়ে থাকলেও না সূচক মাথা নাড়ান সাবেক স্পিকার। গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে শিরিন শারমিন চৌধুরী জড়িত, এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। এদিকে আসামি পক্ষের হয়ে শুনানি করতে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন একদল আইনজীবী। তাদের একজন বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠান আদালত। উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন। উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে সেই লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড বাতিল করেছেন এবং তার জন্য আমরা ডিভিশন প্রার্থনা করেছি। আদালত তার কারাবিধি অনুযায়ী তার ডিভিশন মঞ্জুর করেছেন এবং তার রিমান্ডও বাতিল করেছেন, তার জামিন বাতিল আমরা প্রার্থনা সেটাও নামঞ্জুর করেছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জাতিকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপিকে আবারও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিন গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন
জোটের নেতারা। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। গণভোটের রায় মেনে নিতে আহ্বান জানান সরকারের প্রতি। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান জাতিকে অবাক করেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে, সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে, যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে নতুনভাবে ঘোষণা করা হয় 4 দিনের আন্দোলন কর্মসূচি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে সব মবের নেপথ্যে জামায়াত শিবির। জাতীয় নির্বাচনের পর দলটি মব সন্ত্রাস থেকে বেরোতে পারেনি এমন অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। রাজধানীর মিরপুর কলেজে শিক্ষক হেনস্থা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। প্রতিবাদ সভায় নেতারা বলেন, সরকারের মেয়াদ 2 মাস না পেরোতেই দেশকে অস্থিতিশীল করতে বিদেশি মদদে অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান তারা। মব নামের যে অপসংস্কৃতি গত 17 মাস ধরে যেটি চালু ছিল, সেটি আমরা মনে করেছিলাম যে এটির অন্তত অবসান ঘটেছে। কিন্তু জনাব ব্যারিস্টার আরমান গতকাল আমাদেরকে ভুল প্রমাণ করেছেন। তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন যে জামাত শিবির সেই মব কালচার থেকে এখনো বের হতে পারেনি। জামাত শিবির নেপথ্যে থেকে কতগুলো মব কালচার সংগঠিত হয়েছে। খুনি হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের ছদ্মবেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছে। মাদকের ল্যাবের সন্ধান মিলল রাজধানীতে। উত্তরায় একটি বাসায় ল্যাব বসিয়ে রীতিমতো কোকেনের মতো পাউডার বানানো হতো, পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 3 চীনা নাগরিককে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় 6,300 কেজি কিটামিন। রাজধানী উত্তরায় একটি আবাসিক বাসায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান। এই বাসায় রীতিমতো রাসায়নিক ল্যাব বানিয়ে কোকেনের মতোই পাউডার জাতীয় এক ধরনের মাদক বানাতো একটি চক্র। এই চক্রের সাথে জড়িত ছিলেন চীনা নাগরিক। অভিযানে গ্রেফতার করা হয় 3 চীনা নাগরিককে, জব্দ করা হয় 6 কেজি 300 গ্রাম কিটামিন। আমরা আপাতত এখন 3 জনকে গ্রেপ্তার করেছি মালামাল সহ, এবং আমাদের তদন্ত যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে, আমরা রিমান্ডের প্রায়োর দিয়েছি। তাদেরকে যখন আমরা জেরা করবো, আরও যেহেতু বিদেশি নাগরিক অনেক প্রোটোকল মেনে চলতে হয় আমাদের, তাদেরকে জেরা করে আমরা রিমান্ডে নিয়ে জেরা করে আরও তথ্য পাবো আশা করছি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গোপনে ল্যাব বানিয়ে তৈরি করত এসব মাদক। ল্যাব থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে ও বিদেশে পাচার হতো এসব মাদক। অনেকদিন ধরেই তারা ছিল এখানে এবং তারা ভিসা রিনিউ করেছে, তারা যাতায়াতের ভেতরে ছিল। অবশ্যই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো থাকে, তারা যেহেতু বাংলাদেশিদের বাড়িতে ভাড়া ছিলেন এবং আশেপাশে অবশ্যই আমরা তদন্ত পাবো। কিছু ইন্ডিকেশন আমরা পেয়েছি, সেগুলো আমরা যখন পাবো আপনাদেরকে জানাবো। জিজ্ঞাসাবাদে জানা যায় ডার্ক ওয়েব ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাদকের অর্ডার গ্রহণ করত চক্রটি। নিয়মিত মামলা হিসেবে এটা এখন তদন্তাধীন। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ কল্পনাতীত।
তাই কর কমানো নাকি শৃঙ্খলা ফেরানো, কোনটি আগে জরুরি তা নিয়ে সংশয় এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, পরিস্থিতি যাই হোক আগামী অর্থ বছরে দ্বিগুণ করা হবে রাজস্ব আদায়। কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ে এনবিআর এর অদক্ষতার পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশে কর ফাঁকির অভিযোগও পুরনো। অভিযোগ আছে আদায়ের অর্ধেকেরও বেশি কর ফাঁকি আদায় করতে পারে না এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সেই কর ফাঁকির ভয়াবহতা তুলে ধরলেন এনবিআর চেয়ারম্যান। জানান, কর ফাঁকি বন্ধে ও আদায়ে স্বচ্ছতা আনতে আধুনিকায়নে জোর দেয়া হলেও কাজ হয়নি খুব একটা। শৃঙ্খলা ফেরাতে না পারলে সৎ ব্যবসায়ীদের কষ্ট লাঘব হবে না। আপনারা যদি এক এক নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারের যদি কেস স্টাডিগুলো যদি জনসম্মুখে আনি, আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কর ফাঁকি হয়। আপনারা আগে ডিসিপ্লিন হবেন নাকি আমরা আগে ট্যাক্স কমাবো? এখন আমাদের এই কারণে যেটা হয়, সবচেয়ে কষ্টে পড়ে হল যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যে আগে বেশি দিয়েছে, ফার্দার এসব আইন কারণের জন্য তাকে আরো বেশি দিতে হচ্ছে। চলতি বছরের ৮ মাসে প্রায় ৭১,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে চায় সংস্থাটি। গত বছর যা রেভিনিউ আদায় করেছি, আগামী বছর আমাদের মিনিমাম তার 50% বেশি আদায় করতে হবে। আমরা গতবার অ্যারাউন্ড 4 লাখ কোটি আদায় করেছি, আগামী অর্থ বছর আমাদের 6 লাখ কোটি আদায় করতে হবে, যদি দেশকে আমরা ঠিকঠাক মতো যেই পথে চলতে চাই সেটা যদি ঠিক রাখতে চাই। এর আগের সেশনে জানানো হয়, নতুন অর্থ বছরের বাজেটে জ্বালানির ওপর চাপ কমাতে বৈদ্যুতিক যানবাহনে কর কমানোর কথা ভাবছে এনবিআর। কাস্টম যে এক্সামিনেশনগুলো করে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কদিন পরই বাংলা নতুন বছর বরণে বাঁধবে দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। পহেলা বৈশাখ রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা। এখন চারুকলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এ যেন সৃষ্টির উৎসব। চলছে বৈশাখের আমন্ত্রণে মোটিফ নির্মাণের কর্মযজ্ঞ। 1433 বঙ্গাব্দ বরণে গড়ে উঠছে নানা আকৃতির 5টি মোটিফ। এখন পর্যন্ত আকৃতি দাঁড়িয়েছে মোরগ, হাতি আর সুখের পায়রার। এর বাইরেও ট্যাপা পুতুলের পাশাপাশি বাউলদের উপর হামলার প্রতিবাদে নতুন করে যুক্ত করা হয়েছে একতারাও। এবারে নববর্ষ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের ৭১তম ব্যাচকে। কর্মযজ্ঞে সামিল হয়েছেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। এবারে যেমন প্রতিপাদ্য হচ্ছে আপনার নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, তো সেটা যেন এই ধারাটা কন্টিনিউ থাকে, এটাই এবার আমাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় থাকবে রঙের খেলা। শিক্ষার্থীদের হাতে তাই গড়ে উঠেছে নানা বর্ণের সরা ও মুখোশ। পেঁচা, বাঘ, ঘোড়া, পায়রা, এগুলোর মাধ্যমে আসলে হচ্ছে যে আনন্দটা আরো উচ্ছ্বাস পাই। আমরা চেষ্টা করছি যে ঐতিহ্যটাকে ধরে রাখার, একদম কালারফুল ভাবে একটা বাঙালিয়ানা যেটাকে বলে আর কি। এবার সারা দেশে বাংলা বর্ষবরণে আয়োজনের নাম থাকছে বৈশাখী শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় থাকছে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আনন্দ এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রত্যয়। আর তার জন্যই প্রস্তুত হচ্ছে চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার এই ব্যস্ত আয়োজন। মেহানি, সময় সংবাদ, ঢাকা। ইরানে রেল নেটওয়ার্ক ও সেতুতে নির্বিচারে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিরতি না মানলে রাতেই পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শত্রুরা সীমা অতিক্রম করলে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনা রক্ষা পাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে খার্ক দ্বীপে আক্রমণের খবর নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আহত একজনকে। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তাবরিজ তেহরান মহাসড়কের একটি অংশেও হামলা করা হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে তারা জানায়, আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র সোমবার রাতে ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স।
এসবের জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তেল আবিব সহ ইসরায়েলের কিরিয়াত শামোনায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি গণমাধ্যম হারেতস জানিয়েছে নেগেভে থাকা শিল্পাঞ্চলের দিকেও হামলা চালিয়েছে তেহরান। এছাড়া সৌদি আরব, ইরাক, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লেখেন, ইরান যুদ্ধবিরতি না মানলে আজ রাতেই পারস্য সভ্যতার ধ্বংস হবে। আরও জানান ৪৭ বছরের চাঁদাবাজি দুর্নীতির অবসান অবশেষে ঘটতে যাচ্ছে। এর জবাবে শত্রুরা সীমা অতিক্রম করলে আঞ্চলিক দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। নাদিম মারজান, সময় সংবাদ। গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আগামী 3 মাস বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অযাচিত হস্তক্ষেপের কারণেই নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল বলে জানান ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। ৪৮ ঘন্টার নাটকীয়তার অবসান। এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা পড়বার পর থেকেই চারদিকে গুঞ্জন, কতক্ষণ টিকবে বুলবুলের বোর্ড। আমিনুল ইসলাম নিজে আত্মবিশ্বাসী থাকলেও তার উপর আস্থা রাখতে পারেননি বোর্ড পরিচালকরা। একের পর এক পদত্যাগে জেরবার ছিল বিসিবি। অবশেষে আইসিসিকে জানানোর পর তদন্ত প্রতিবেদনের আদ্যপান্ত নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পরে শোনান বিসিবি নির্বাচন প্রভাবিত করতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। এদিকে আগামী 3 মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন দিতে একটি অ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে এনএসসি, যার নেতৃত্বভার থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা আজ থেকেই দায়িত্ব পালন করতে পারবেন নতুন অ্যাডহক কমিটি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামাতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। ইরানের রেল নেটওয়ার্ক ও সেতুতে নির্বিচারে হামলা শুরু, রাতেই পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। রক্ষা পাবে না প্রতিবেশী দেশগুলো, হুঁশিয়ারি আইআরজিসির। এবং বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় তামিম ইকবালের। বললেন, অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। এই ছিল রাতের সময়।